হয় কিন্তু উপরে, কিন্তু অনেক সময় মাটিতে লেগে যায়। লাউ, তোমার মিষ্টি কুমড়া, টমেটো, বেগুন অনেক সময় মাটিতে লেগে থাকে না? এই লেগে থাকার কারণে মাটি থেকে কিছু অণুজীব বা কিছু বিষাক্ত পদার্থ এর মধ্যে চলে আসতে পারে। এর ভিতরে যে জীবাণুটা আসলো, এই পাশাপাশি রাখার কারণে এটা থেকে কিন্তু ট্রান্সফার হয়ে এখানে চলে আসতে পারে। এই জন্য পাশাপাশি রাখাও ঠিক না, এটা দেখানোর জন্য রাখা উচিত। এখন দেখেন, সবজি যখন আপনি ফ্রিজে রাখতেছেন, ওই যে পলিথিনের মধ্যে ঢুকা রাখার কারণে বাতাস বেরোতে পারতেছে না। এই জন্য কী করবেন, যেই পলিথিনে রাখেন, প্রথম কথা হলো ফুড গ্রেড কিছু পলিথিন পাওয়া যায় বাজারে। হ্যাঁ, কটন বাস দেখছেন সবাই, কটন বাস। কটন বাসে যে পলিথিনটা থাকে, উপরে জিপ থাকে না, এই জিপওয়ালা পলিথিন কিন্তু বড়দাও পাওয়া যায়। যখনই ফ্রিজে রাখবেন, তখন এই জিপওয়ালা পলিথিন যদি পান, তাহলে এটা সংরক্ষণ করবেন। সংগ্রহ করার পরে এই বস্তুটা করে নেবেন, পাঁচ মেশিন দিয়ে হোক বা আপনার সাদা কাঠি দিয়ে হোক, বা যদি এই পলিথিন নাও পান, নর্মাল যে পলিথিন আছে, এই পলিথিন যদি রাখতে চান, তাহলে রাখার আগে অনেকগুলো ছিদ্র করে নিতে হবে। আমার লাগল পাঁচ মেশিন দিয়ে হোক বা কাঠির সাহায্যে ফুটা করে নেবেন। এই ফুটা করার কারণে যখনই আপনি রাখবেন, তখন ভিতরের বাতাসটা বাইরে, আর বাইরের বাতাসটা ভিতরে প্রবেশ করবে। তাহলে আপনার এই সবজিটা আপনি অনায়াসে 7 থেকে 10 জন খাইতে পারবেন। ঠিক আছে? কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন আছে স্যার, এই যে আপনার খাদ্যের মধ্যে যে আপনার বিষ দেয় আর কি, স্প্রে করে, এটা মুক্ত করার উপায় কি? সঠিক, একটা মানে সুন্দর একটা প্রশ্ন করছেন, কিন্তু একটা কথা হলো কি যে কি বলবো, বাঙালির উপরে কিছু নাই, যে কোনো খাবারই খাবেন ভেজাল আছে না? এখন স্প্রে করার যে বিষয়টা, আপনার কালকে বলছিলাম, বেগুনে স্প্রে করলে, বিশেষ করে বেগুনের কথা বলি, বা 10 থেকে 12 দিনে আপনার বিষক্রিয়াটা থেকে যায়। এখন আপনাকে যে পদ্ধতিটা আমি কালকে বললাম, লবণ পানিতে ভিজায় রাখার কথা, মূলত এতটুকু ছাড়া আমাদের আর করণীয় কিছু থাকে না। কারণটা কি, আপনি কোনটার মধ্যে কোন বিষটা দিয়ে আছে এটা কিন্তু আপনি দেখতেছেন না। বিষয়টা এটা, এখন হয়তো পারে আপনি যে জিনিসটা কিনে সেটা 100% ভালো, বা 100% আপনার সকালে বীজ দেওয়া, সেটা তো আসলে বোঝা যায় না, তাই না? যদি কোনো পোকা হয় বা নষ্ট হয়, সেটা আমরা ফেলে দিই, চোখে দেখা যায়। আর যেটা চোখে দেখা যায় না, সেটা তো বলা যাচ্ছে না। এই জন্য আমাদের নিজেদের সেফটির জন্য আমরা মোটামুটি ওই লবণ পানিতে 30 মিনিট ভেজা রাখলে 50% জীবাণু এখানে ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাদের এতটুকু মনে হয়, এতটুকু করা যায়। হ্যাঁ, এর থেকে বেশি কিছু করার আসলে হয় না মনে হয়। আপনার একটা বালতির মধ্যে কতটুকু লবণ দিতে হবে? 1 লিটার পানির মধ্যে 2 চামচ। আচ্ছা আচ্ছা, আপনি কাছে ছিলেন না মনে হয় এটা? ধন্যবাদ। ছিলেন না মনে হয়। তাহলে 1 লিটার পানির মধ্যে 2 চামচ লবণ। যদি সবজি বেশি হয়, 2 লিটার পানি 4 চামচ লবণ, অথবা 1 লিটার পানিতে 4 চামচ ভিনেগার, অথবা 2 চামচ লবণ। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে সংরক্ষণের ক্ষেত্রে দেখেন, ফ্রিজে রাখার ক্ষেত্রে শুধুমাত্র সবজির কথা বললাম। আর কি রাখা হয়? মাছ মাংস ফ্রিজে রাখার পরে কোনো প্রবলেম ফেস করেন? মাছ মাংস ফ্রিজে রাখার পরে কোনো প্রবলেম ফেস করেন? টেস্ট নষ্ট হয়ে যায়, লাগে। এখন আমি বলি, প্রত্যেকটা জিনিসের মেয়াদ, কথা বলি, প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ থাকে না? আপনি একটা কেক কিনতে যান, মেয়াদ লেখা থাকে, জুস কিনতে যান, মেয়াদ লেখা থাকে। তাহলে আপনি যখন ফ্রিজে রাখতেছেন, অবশ্যই তার একটা মেয়াদ আছে। আপনি কতদিন ফ্রিজে রেখে মাছ বা মাংস খাইতে পারবেন, সেই মেয়াদের মধ্যে খাইতে হবে না? এবার আপনি রাখলেন 1 কুরবানির মাংস, পরের কুরবানি পর্যন্ত খাবো, হবে? করেন না এরকম অনেকে? করে না? তো করে, আসলে কি সেটা ভালো? এখন বিষয়টা দেখেন, মাছ আর মাংস এই দুটো বিষয়ে, মাছ আমরা প্রত্যেকটা হাটে, এই যেখানে হাট বসে না, ধরেন শনিবারের হাট আর বুধবারের হাট অনেক জায়গায় হয়। তাহলে আমি চিন্তা করি যে আমি বুধবারের হাটটা করবো না, শনিবারে করবো, আবার শনিবারে করবো। তাহলে শনিবারে মাছ কিনলে আমি চিন্তা করি যে এই সপ্তাহটা চলুক, পরে সপ্তাহে আবার মাছ কিনবো। অনেকে আসলে এরকম করেন। তাহলে এই 1 সপ্তাহের মধ্যে যে মাছটা আমরা খাই, ওটা মোটামুটি খাওয়া যায়, সমস্যা হয়? তার মানে একটা মাছ ফ্রিজে আমরা রেখে মোটামুটি 7-10 দিন খাওয়া যায়, মোটামুটি স্বাদ পাওয়া যায়। কিন্তু মাংস আপনি ফ্রিজে রাখলেন, 1 দিন পরে কি প্রথম দিনে স্বাদ পাওয়া যাবে? স্বাদটা নষ্ট হয়ে যায় না? হ্যাঁ, আর যদি বেশি দিন চলে যায় বা 15 দিন চলে যায়, মানে একবারে কেমন যেন হয়ে যায়, ওইটা খাওয়ার উপযোগী হয় না। এই কারণটা কি, মাছ 1 সপ্তাহ খাওয়া গেলেও মাংস কেন 1 দিন পরেই স্বাদ পাওয়া যায়? কারণটা কি বলতো? কি কারণে এটা?
এটা কি ফ্রিজের দোষ? তাহলে কি ওয়াটার বাদ দিতে হবে এরকম কিছু? রক্তের জন্য একদম পারফেক্ট কথা বলছেন। চেষ্টা করেন, চিন্তা করেন যে মাছ যখন আপনি ফ্রিজে রাখতেছেন, ফ্রিজে ভালোভাবে কেটে ধুয়ে গরম পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে এরপর ফ্রিজে রাখতেছেন। আর মাংস কি করতেছেন? 2 কেজি মাংস আনছেন, হাফ কেজি রান্না করছেন আর 1.5 কেজি ধরে ফ্রিজে রক্ত সহ। আমি বলতে সকল জীবাণু মুক্তি প্রধান হচ্ছে রক্ত। রক্ত যতক্ষণ থাকবে ওটা আপনার 1 ঘন্টা পর থেকে কি সমস্যা? আপনি এখানে আমি আছি না, আপনি আমার কাছে অনুমতি ঢুকবেন না, বাইরে যান, বাইরে যান। কাজ করতেছে, আপনি উপরে ঢুকতে পারবেন? এটা বাসা দেখেন, আমরা রক্ত অবস্থায় মাংসটা ফ্রিজে রেখে দিচ্ছি, তাই না? হ্যাঁ, এই রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ ওই জীবাণুটা কিন্তু আপনার 1 ঘন্টা পর থেকে অ্যাটাক করা শুরু করে দিবে। অ্যাটাক করার পরে কি হবে? আপনার 1 দিন পরে সেই স্বাদটা আমরা পাই না। তাহলে কি করতে হবে? মাংসটা ধুয়ে রাখতে হবে, এটা আমরা বুঝতেছি, কিন্তু ধোয়াটার নিয়ম আছে। যদি উল্টা পাল্টা ধোন তাহলে এই মাংস থাকবে না। বিষয়টা হলো আপনি রান্নার আগে ভালো করে মাংসটা ধুয়ে নিন না, কষ্টায় ধুয়ে উপরে চর্বিটা পরিষ্কার করে এই ধোয়াটা ধোয়া যাবে না। ফ্রিজে রাখার আগে ধোয়াটা একটু অন্যরকম। কীভাবে আমি বলি, মাংসটা আনছেন, আনার পরে আপনি প্রথমে একটা বলের মধ্যে পানি নেন, আস্তে করে মাংসটা ছেড়ে দেন। পানির ভিতরে মাংস, মাংসের উপরে পানি না, বোঝা গেল? পানিটার মধ্যে আস্তে করে মাংসটা ছেড়ে দিয়ে জাস্ট হাত দিয়ে নেড়ে ছেড়ে রক্ত পানিটা ফেলে দেন। কোনো মাংসের উপরে প্রেশার দেওয়া যাবে না, কষলানো যাবে না, মানে ফ্রিজে রাখার আগে যে ধোয়াটা, ঠিক আছে? তাহলে হালকা একটু নাড়াচাড়া দিয়ে রক্ত পানিটা ফেলে দেন। ফেলে দেওয়ার পরে এইবার একটা ঝুড়ি নেন, ঝুড়ির মধ্যে মাংসটা ঢালেন, পানিটা ধরে দেন, এইবার ছোটো ছোটো পরিচ্ছন্ন করে রেখে দেন। এটা কোনো করার দরকার নেই, কিন্তু ওটা করতে শুধুমাত্র সবচেয়ে হিসেবে, ঠিক আছে? মাছ মাংস রাখার আগে ফোটা করার দরকার নেই। তাহলে এবার ছোটো ছোটো পরিচ্ছন্ন রেখে দেন। এই মাংসটা আপনি কতদিন খাইতে পারবেন? স্বাদ পাবেন 15 দিন পর্যন্ত। আপনার রেখে খাইতে পারবেন 3 মাস। এই 3 মাসের পরে আপনার ফ্রিজ আপনি রেখে খাইতেই পারেন, কিন্তু পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। 3 মাস পরে পুষ্টিগুণটা আর থাকবে না। তবে আমরা বলি 45 দিনের মধ্যে শেষ করে দেওয়া ভালো। যত বেশি দিন রাখবেন তত এটা পুষ্টিগুণটা কমতে থাকবে, আপনার জন্য ক্ষতি দিতে বেশি দাবি করবে, ঠিক আছে? তাহলে এটা গেল মাছ মাংসের বিষয়। এর মধ্যে কোনো প্রশ্ন আছে? মাছ মাংসের কথা বলতেছি, বুঝি না আপনার প্রশ্ন। হ্যাঁ, এটা আসলে আপনার এটা কিন্তু একটা ওষুধি গুণাগুণ সম্পূর্ণ একটা ফল। আসলে এটা ওইভাবে কিন্তু কেউ খাইতে পারে না। যেমন পেয়ারাটা যেমন কামড়ায় কামড়ায় খাওয়া যায়, এটা কামড়ায় কামড়ায় খাওয়া যায়, এটা কিন্তু প্রসেস করে খাইতে হয়। কেউ আচার করে খায়, কেউ কিন্তু রান্না করেও খাওয়া যায় না। এটা যখন রান্না করবে তখন তো বিজলা বিজলা একটা ভাব আসে, ঠিক আছে? এই জন্য আপনার প্রসেস করে খাইতে হয়। এটা রান্না করেও খাওয়া যায়, আবার আচার করেও খাওয়া যায়। এগুলো ডাইরেক্ট কাঁচা খাওয়া যায় না। ফ্রিজে আর কি রাখা হয়? বল 120 লিটার গেলই রাখা হয়, আর দুধ রাখা হয়। এবার বলেন, দুধ রাখলে, দুধ ফ্রিজে রাখলে কোনো প্রবলেম করেন? কি নষ্ট? নষ্টটা কেমন? দানা হয়ে যায়। এই প্রবলেমটা অনেকদিন ধরে দেখবেন না, ছোটবেলা থেকে দেখতেছি। এই প্রবলেমটা কেন হয় বলতে পারবেন? কেউ কিন্তু জানি না আমরা। এই যে ছোটখাটো বিষয়, এটাকে বলবে আপনাদেরকে, আমি আজকে বলে দিই। দুধ কেন ফ্রিজে রাখলে ভেঙে যায়? প্রথম কথা হলো, ফ্রিজে কাঁচা দুধ রাখা যাবে না। ডিপে তো রাখবেন অবশ্যই, কাঁচা দুধ ফ্রিজে রাখবেন না। এখন কাঁচা দুধ রাখলে কি ভেঙে যাবে? না। আপনি জাল দিয়ে ঠান্ডা করে রাখলেন, রাখার পরে আপনার ভাঙবে কখন আমি দেখাই, বোতল থাকলে ভালো হতো। ধরেন 2 লিটারের বোতলে আপনি কি রাখছেন? দুধ রাখছেন। অনেক সময় 2 লিটারের বোতলে দুধ রাখেন না, 5 লিটারও একবার রাখেন। আমি বলি 2 লিটার হোক 5 লিটার হোক, যেই বোতলটা আপনি রাখবেন ওইটা প্রথমে কি হয়? জমে যায় না? জমে গেলে আমি আর একটা কথা বলে রাখি, কাঁচা দুধ আর কাঁচা ডিমে সবচাইতে বেশি ব্যাকটেরিয়া থাকে, সবচাইতে বেশি শক্তিশালী ব্যাকটেরিয়া থাকে, যা আপনার ফুসফুস অ্যাটাক করবে। এখন এই ব্যাকটেরিয়াগুলো যখন আপনার দুধটা জমে যায়, এই ব্যাকটেরিয়াগুলোও জমে যায়। বোঝা গেল? আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভাঙাই বলতেছি।
ব্যাকটেরিয়াগুলো জমে যায়। এখন আপনি চিন্তা করলেন 2 লিটারের বোতলে রাখছি, আপনার মেয়ে রান্না করতে তো কয়েকটা সময় করবে। আপনি চিন্তা করেন এই 2 লিটার থেকে হাফ লিটার ঢেলে মেয়েকে সেবা রান্না করবে, আর বাকি 1.5 লিটার ধরে ফ্রিজে রাখবে, করেন না? তাহলে 2 লিটারের বোতলটা বের করবেন, প্রথম কাজটা কি করেন? বালতির মধ্যে সময় রাখেন। বাস্তবে যেটা হয়, বালতির মধ্যে যখন সময় রাখেন আস্তে আস্তে নরম হয়, ওই দুধও নরমাল হয়, ব্যাকটেরিয়াও নরমাল হয়। আমার কথাটা বোঝা যাচ্ছে? তাহলে আস্তে আস্তে ব্যাকটেরিয়াগুলো আবার তাজা হচ্ছে। এখন আপনি কি করবেন? ওইখান থেকে হাফ লিটার ঢাললেন, ঢেলে আবার বাকি 1.5 লিটার আটকায় দিয়ে ফ্রিজে ঢুকায় রাখলেন। এই যে ঢালাঢালি যে করলেন, পুরো ব্যাকটেরিয়া কিন্তু সক্রিয় হয়ে গেল। এই বাকি যে 1.5 লিটার রাখেন, এটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে কি নিয়মটা হলো, আপনি যখন যেই বোতলটা বের করবেন সেটা একবার ইউজ করে ফেলতে হবে। ব্যাকটেরিয়া সক্রিয় হওয়ার কারণে বাকি দুধটা কিন্তু আপনার ফেটে যাবে, আপনার ছানা হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই একটা কারণে আপনার দুধগুলো ছানা হয়ে যায়, আর কোনো কারণ নেই। বুঝা গেল? তাহলে আমরা কি করবো? বাজার থেকে দুধ এনে ছোট ছোট বোতল দিয়ে সঠিকভাবে আপনার এটা ভালোভাবে জাল দিতে হবে। জাল দেওয়ার পরে এটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করার পরে ছোটো ছোটো বোতল রাখতে হবে। কি মানে 1 কোয়া, হাফ কেজি, সর্বোচ্চ 1 কেজি। আপনার যখন যেটা লাগবে সেটা একবারে বের করে একবারে ইউজ করে ফেলতে হবে। ইউজ করার পরে বোতলটা ভালোভাবে ধুয়ে তারপর আবার রেখে দেবেন, পরবর্তীতে আবার দুধ রাখতে পারবেন। আমার কথা বোঝা গেল? পরে এই ভালো প্রশ্ন করছেন, পরে আর ওইভাবে জাল দেওয়ার দরকার নেই। আমি জাল দেওয়ার পদ্ধতিটা বলে দিব। ওইভাবে জাল দেওয়ার দরকার নেই, কিন্তু যখনই আপনি দুধটা খাবেন তখন কুসুম গরম করে খেতে হবে, ঠান্ডা দুধ খাওয়া যাবে না। এখন দুধ জাল দিবেন কীভাবে? আপনারা সাধারণত দুধ জাল দেন কীভাবে? দুধ একটা বলক বা অনেকগুলো বলক উঠলে বা একটু হালকা মানে দিয়ে কালার আসলে বা একটু সর জমলে মনে করেন হয়ে গেছে না আছে। এটা চোখের আইডিয়া, তাই না? এটা করলে ব্যাকটেরিয়া পুরোপুরি মরে না। আমি বলি, প্রথমে বলি যে দুধের ভিতরে ব্যাকটেরিয়া কোথা থেকে আসবে। তাহলে হিস্ট্রি প্রথম থেকে শুরু করুন। তাহলে আপনাদের মধ্যে গরু আছে কারটা? দুধ দোয়াইতে পারেন কে কে? পারেন? তাহলে সুবিধা হবে। আপনি বলেন, দুধ দোয়ানোর সময় গরু তো থাকে গোয়াল ঘরে, ও পায়খানা করে, প্রস্তাব করে, সিটে ওর বাটে কিন্তু সব ময়লাগুলো লাগে, লাগে না? গোবর লাগে, প্রস্তাব লাগে। তো এই যে গোবর প্রস্তাব থেকে যে জীবাণুটা, ওটা দুধের বাটে থাকে। যুক্তি দিয়ে বোঝেন। তাহলে এখন আপনি যখন ধোয়াতে যাচ্ছেন তখন ওই দুধের বাটটা কি ধুয়ে না? কি দিয়ে ধোয়া? ডেটল দেন, কোনো ডিটারজেন্ট দেন? আপনি শ্যাম্পু দিয়ে ধোন। মোটামুটি ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, কাঁচা পানি দিয়ে ধোয়। কাঁচা পানি দিয়ে ধোয়ার কারণে আপনার এই ব্যাকটেরিয়া তো যায় না। এখন কথা হলো, দুধ দোয়ানোর সময় আপনার একটু সরিষার তেল ব্যবহার করেন না? হ্যাঁ, কয় কেজি? সামান্য 2-1 ফোঁটা, কোনো মতে একটু দেন। পিসিউ করার জন্য কিন্তু নারকেল তেলই ভালো। হ্যাঁ, এইটাই হলো সরিষার তেলটা দেন অফ করতে, তাই না? দিয়ে এবার আপনি দুধ দোয়াচ্ছেন, কিন্তু যখনই আমরা খাইতে যাই দুধ গ্লাসে, উপরে সরিষার তেল ভাসে। দিছিলেন তো 1-2 ফোঁটা, তাহলে অত সরিষার তেল করতে আপনি দুধের মধ্যে কি দিছিলেন? তো দুধের মধ্যে আসলে কীভাবে? দুধের মধ্যে আসলে কীভাবে? আপনি যখনই টান দিচ্ছেন, প্রতি টানে টানে সরিষার তেল চুয়ে আপনার দুধের মধ্যে আসে, তাই না? তাহলে সরিষার তেল দুধের মধ্যে আসবে হাতের ধরানো। হ্যাঁ, এইটা বোঝানোর জন্য একটাই কারণে, সেটা হলো আপনার সরিষার তেল যদি টানে টানে চলে আসতে পারে, তাহলে আপনার দুধের বাটে থাকা যত জীবাণু ছিল প্রত্যেক টানে টানে আপনার প্রত্যেক ব্যাকটেরিয়া ভাইরাস আপনার দুধের মধ্যে চলে আসে। এই জন্য কাঁচা দুধে প্রচুর পরিমাণে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, গোয়াল করে গোবরের থেকে। এটা একবারে খোলামেলাভাবে বোঝালাম। এই কারণটা হলো যে আপনার গাভীর ভিতরে কোনো সমস্যা নাই, বের হওয়ার পরে আপনার দুধটা কিন্তু ভাইরাস নিয়ে বেরোচ্ছে। এখন এই ভাইরাস ব্যাকটেরিয়াটা সহজে মরে না। এটা কিন্তু ভালোভাবে জাল দিতে হবে। কীভাবে? পরিষ্কার একটা পাত্র নিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে। এটা আপনি নিজের দোকান বা বাজার থেকেই কেনেন। নেওয়ার পরে মহিলারা অনেক সময় দেখেন, দুধের বোতলে যখন খোলান, মানে পুরো দুধ ঢালার পরে একটু দুধ থেকে যায় না,
কিন্তু পানি দিয়ে খোলা দুধটা বলে খেতেন না পানিটা আমরা ওটা দেইনি। বলে